টিভি ক্যামেরা দেখলে হাত পা ছুঁড়ে ছুঁয়ে শুয়ে শুয়ে নাটক করে ছবি তুলবেন। যে যখন আপনি জেলে ছিলেন, আপনি তাহলে কি লেন্স দেখে ক্যামেরা দেখেই মানে এরকম অঙ্গভঙ্গি করতেন বা হাত পা ছুঁড়ে কথা বলবার চেষ্টা করতেন? তাহলে সিঙ্গুরের আন্দোলন কি মমতা বন্দ্যোপাধ্যায় টিভিতে দেখার জন্যই করেছিলেন? নন্দীগ্রামের আন্দোলন কি টিভিতে দেখানোর জন্যই করেছিলেন? তাহলে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রীদের বেতন বাড়ান, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিচালনার ক্ষেত্রে কর্মচারীদের ডিএ থেকে বঞ্চিত করেন। তারা এখন কিন্তু অনেকেই আছেন যারা বিভিন্ন স্কুলে ক্লাস করছেন। মানে সরকার 30শে জুন স্কুলগুলো খুলবে, এই খবরটাও ববি হাকিম জানেন না। এটা আমাদের দুর্ভাগ্য। সুপ্রিম কোর্টের রায়, সেই রায় নিয়ে ব্যঙ্গ করছে মানে ববি হাকিম। আপনারা এখন কেন পাল্টি খাচ্ছেন? ববি হাকিম, আপনারা কেন বলছেন কর্পোরেটের সংস্থায় চলে যান? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রয়োজনে কেন্দ্রীয় সরকারে চলে যান। কেন আপনারা বলবেন? মানে অ্যাকাউন্টে যতক্ষণ না আসছে, যে কোনো কিছু হতে পারে, যে কোনো ছলে বলে কৌশল তৈরি হতে পারে। কে বললো যে এই এই এতটুকু দিলাম, এখন আপাতত পাচ্ছি না, আপনারা আরেকবার বিচার করুন। কি বলেছিলেন যে বামফ্রন্ট সরকার দিয়ে দিতে পারছে না, তার কোনো নৈতিক অধিকার নেই সরকারে থাকার। সুপ্রিম কোর্টে তো বিপুল টাকা সরকারের খরচা হয়েছে, এই মনু সিংবিদেরকে কোটি কোটি টাকা দিতে হয়েছে। ববি হাকিম থেকে শুরু করে মানে তৃণমূলের যে মন্ত্রীরা আছে তাদের বেতন তো কয়েক গুণ বেড়েছে। মানুষ যদি ভয়ে না থাকতো, পুলিশের ভয়, শাসক দলের ভয়, টাকা পয়সার ভয়, মানে এই ভয়টা যদি মানুষের না থাকতো, তাহলে কিন্তু আমি তোমায় বলছি তৃণমূল কংগ্রেস 14 বছর শাসন করতে পারতো না। 25% ডিএ দিতেই হবে, সুপ্রিম নির্দেশ। সুপ্রিম কোর্টে যখন বিচারপতি বলছিলেন 50%, তখন কার্যত অভিষেক মনু সিংভি সঙ্গে সঙ্গে তিনি গর্জে উঠলেন, বললেন না, রাজ্যের কোমর ভেঙে যাবে 50%, সেটাকে কমিয়ে 25%। বিচারপতি ক্ষমা সুরে দেখলেন কিনা জানি না, তবে আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতিটা কি সারা বিশ্বের কাছে স্পষ্ট হয়ে গেল। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, স্যারের সাথে কথা বলবো। এই 25% রাজ্য সরকার দেবে তো? এখানে সন্দেহ থাকছে না তো? না সুকৌশলে এড়িয়ে যাবে, না অন্য কৌশল অবলম্বন করবে, কি করবে? কারণ 10,000 কোটি টাকা কোষাগারের ধাক্কা কার্যত। আমি বলছি কোমর ভেঙে যাবে। যেখানে বারবার করে বলা হচ্ছে ভাতা দিতে এই রাজ্য সরকারের কষ্ট নেই, কিন্তু ডিএ দিতে কষ্ট, সেখানে আপনারা বিভিন্ন মন্তব্য তো দেখেইছেন। স্যার, রাজ্য সরকার সরাসরি এই 25% মেনে দিয়ে দেবেন তো? 4 সপ্তাহের মধ্যে আবার সময় বাউন্ড আছে, দেবেন তো, নাকি আবার কিছু একটা পন্থা অবলম্বন করে সরে যাবেন, দেবেন না? দেখো, তৃণমূলের 14 বছরের যে অভিজ্ঞতা, সেখানে যতক্ষণ পর্যন্ত মানে সরকারি কর্মচারী বা পেনশনভোগীরা বা মাস্টারমশাইরা এই 25% দিয়ে না পাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু যে কোনো কিছু হতে পারে। মানে অ্যাকাউন্টে যতক্ষণ না আসছে, যে কোনো কিছু হতে পারে, যে কোনো ছলে বলে কৌশল তৈরি হতে পারে। কি কি ছলে বলে কৌশল হতে পারে? হয়তো দেখা গেল যে কিছু পরিমাণে মানে মানে সরকার 25% দিয়ে বলেছে, মানে সুপ্রিম কোর্ট বলেছে 25% দিয়ে 6 সপ্তাহের মধ্যে দিতে হবে, 6 7 42, মানে 1.5 মাসের মধ্যে দিতে হবে। সরকার মানে কিছুটা দিয়ে কোর্টের কাছে গিয়ে বললো যে এই 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 এতটুকু দিলাম, এখন আপাতত পাচ্ছি না, আপনারা আরেকবার বিচার করুন। এইটা করার সুযোগ আছে কিনা, আমি লয়ার না, আমি বলতে পারবো না মানে এই কৌশল হতে পারে কিনা। 2 নম্বর হলো যে এই মানে এই যে অন্তর্বর্তীকালীন আদেশ, এটা কারণ পূর্ণাঙ্গ পরের শুনানিতে আবার হবে। আবার এই অন্তর্বর্তীকালীন আদেশের মানে কোনো রিভিউ হয় কিনা সেটা বিকাশ বাবুরা বলতে পারবেন। আবার একই সাথে সরকারি কর্মচারীর যে ডেফিনিশন, সেখানে পঞ্চায়েত কর্মী বা পুরসভা কর্মী বা শিক্ষকদের বাদ দেওয়া হবে না তো? মানে সরকারি কর্মচারী অশোক স্তম্ভের আন্ডারে যারা চাকরি করে, সেখানে মানে আধা সরকারি কর্মচারী যারা আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াই, স্কুল কলেজে পড়াই, তারপরে পঞ্চায়েত পুরসভা বা নানা ধরনের আরো যে বিভিন্ন ধরনের সরকারের বাইরে যে সংস্থা, আধা সরকারি সংস্থাগুলো আছে, সেগুলো সম্পর্কে অন্যরকম দৃষ্টিভঙ্গি হবে না তো? ফলে আমি তোমায় বলছি যে তৃণমূল কংগ্রেস সরকার কি করবে ফাইনালি, টোটালি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এই সরকার। তার কারণ তুমি দেখো যে মমতা বন্দ্যোপাধ্যায় 2000 মানে বিরোধী দখল নেত্রী 2009 সালে তিনি বলেছিলেন যে বামফ্রন্ট সরকার দিয়ে দিতে পারছে না, তার কোনো নৈতিক অধিকার নেই সরকারে থাকার। মানে যে সরকার দিয়ে দিতে পারছে না সেই সরকারের কোনো নৈতিক অধিকার নেই
সরকার পরিচালনা করা, একথা কে বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। কার বিরুদ্ধে বলেছিলেন? বুদ্ধদেব বাবু সরকারের বিরুদ্ধে বলেছিলেন। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যেই মুহূর্তে তিনি সরকারে আসলেন, বিরোধী থাকাকালীন তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন পুরোপুরি ভুলে গেলেন। ভুলে গিয়ে তিনি তার নিজের সরকারি কর্মচারীদের, যারা তার হয়ে কাজ করছে, যিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন কন্যাশ্রীতে 1 নম্বর আছি, যুবশ্রীতে 2 নম্বর আছি, খেলার সাথীতে 3 নম্বর আছি, এইভাবে উনি নানা রকম প্রকল্পগুলোর সাফল্যের কথা বলেন। তাহলে এই সরকারি ব্যবস্থা চালাচ্ছে কি সরকারি কর্মচারীরা? সরকারি কর্মচারীদের আপনি দিয়ে বছরকে বছর না দিয়ে বঞ্চিত করে রেখেছেন। আপনার নিজের সরকারি কর্মচারীদেরকে আপনি কুকুরের সাথে ঘেউ ঘেউ করবেন না এইসব বলছেন। এবং তুমি ভাবো, মানে স্যাট কলকাতা হাইকোর্টের রায়ের পরেও 2022 সালে নভেম্বর মাস সুপ্রিম কোর্ট গেছিল, 15 বার শুনানি হয়নি। তারপরে এবার অন্তর্বর্তীকালীন রায় আসলো, সেটা 2025 সালের মে মাসে। তাহলে একের পর এক, মানে এই যে যখন মানে ডেটগুলো পড়ছিল, সুপ্রিম কোর্টে তো বিপুল টাকা সরকারের খরচা হয়েছে, এই মনু সিংবিদেরকে কোটি কোটি টাকা দিতে হয়েছে। তার আগে তুমি হাইকোর্টে মামলা চালিয়েছো, হাইকোর্ট বলেছে যে ডিএ কনস্টিটিউশনাল রাইট এবং ডিএ সরকারকে দিতে হবে। এবং আজকে সুপ্রিম কোর্টও কিন্তু অন্তর্বর্তীকালীন রায়ের যে স্পিরিট, তাতে পরিষ্কার করে সরকার তার যে কর্মচারী, সরকারের কর্মচারী, সেই সরকারের কর্মচারীদেরকে অবশ্যই দিয়ে দিতে হবে এবং আগে 25% দিয়ে আসুন, তারপরে শুনানি হবে, এই কথাই সুপ্রিম কোর্ট বলছে। কিন্তু তার মাঝে 3টে বছর শুধুমাত্র সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়েছে রাজ্য সরকার এবং তার কুশলীরা, এবং বিপুল পরিমাণে টাকা কিন্তু রাজ্যের কোষাগার থেকে গেছে শুধুমাত্র মনু সিংবিদের মতন উকিলকে পুষতে। আমার প্রশ্ন, দিয়ে আটকাতে। তো আমার প্রশ্ন, এই 14 বছরের মধ্যে ববি হাকিম থেকে শুরু করে মানে তৃণমূলের যে মন্ত্রীরা আছে, তাদের বেতন তো কয়েক গুণ বেড়েছে। মানে বামফ্রন্ট যখন চলে যায় তখন বেতন ভাতা সব মিলে একজন মন্ত্রী 25,000 টাকা পেত। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন মন্ত্রীদের বেতন বাড়িয়েছেন, এখন 1.5 লাখ টাকা হয়ে গেছে। তাহলে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রীদের বেতন বাড়ান, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিচালনার ক্ষেত্রে কর্মচারীদের এত মানে সাফল্যের পরেও তার বক্তব্য অনুসারে কর্মচারীদের বেতন থেকে, কর্মচারীদের দিয়ে থেকে বঞ্চিত করেন। মানে তার মন্ত্রীরা মানে তাদের নেতা মন্ত্রীদের দুহাত তুলে টাকা নেওয়া আমরা দেখেছি, স্যান্ডু গেঞ্জি পরে টাকা নিতে দেখেছি। সেই মন্ত্রীরাদের বেতন বেড়ে গিয়ে 1.5 লাখ টাকা হলো, আর সরকারি কর্মচারী না মানে দিনের পর দিন ডিএর জন্য তাদেরকে বলা হচ্ছে কুকুরের মানে সাথে তুলনা করে যে ঘেউ ঘেউ করবেন না। তাদের এখন আবার সুপ্রিম কোর্টের রায়, সেই রায় নিয়ে ব্যঙ্গ করছে মানে ববি হাকিম, বলছে যে কর্পোরেট সংস্থা নাকি। আরে রাজ্য সরকারের কর্মচারী, আপনাদের বেতন বাড়ছে, তাদের বেতন, তাদের প্রাইস ইন্ডেক্স অনুসারে তাদের, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধির যে সূচক, সেই অনুযায়ী আপনাদের দিয়ে দিতে হবে না। দেব বলছেন যে দুবার তো মাছ খেতে পাচ্ছে। আমার সেটাই অবাক লাগে। আপনারা, সুমন বাবু, আপনারা যখন বিরোধী ছিলেন তখন আপনারা কেন বলেছিলেন, কেন ববি হাকিম আপনারা বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতা থাকার নৈতিক অধিকার নেই? আজকে কেন আপনারা উল্টো কথা বলেন? মানে আপনারা বিরোধী এই মানে আমি তাই অবাক হয়ে যাই, মানে অবাক হয়ে যাই যে তাদের মানে 180 ডিগ্রি মানে মানে অবস্থার পরিবর্তন হয়ে যায়। যখন বিরোধী থাকি একরকম, ক্ষমতায় আসলে একরকম। আমি তো কর্পোরেটে গিয়ে চাকরি করুন, অন্য জায়গায় চাকরি করুন। মানে প্রশ্নটা হচ্ছে যে আপনারা যখন ক্ষমতায় এসেছিলেন তখন তো আপনারা উল্টো কথা বলেছিলেন যে সারা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে হারে দিয়ে দেন আপনারা দেবেন, আপনাদের ইশতেহারে ছিল, আপনাদের ইশতেহারে ছিল। আপনারা এখন কেন পাল্টি খাচ্ছেন ববি হাকিম? আপনারা কেন বলছেন কর্পোরেটের সংস্থায় চলে যান? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রয়োজনে কেন্দ্রীয় সরকারে চলে যান। কেন আপনারা বলবেন? সরকারটা কি পার্টির, শুধু তৃণমূল কংগ্রেসের পার্টির? সরকারি কর্মচারী আমলারা আছে। আজকে তোমাকে আমি বলতে বাধ্য হচ্ছি যে এই সরকারটা যে তৃণমূলের সরকার শুধু, সেটা ডিএর ক্ষেত্রে প্রমাণিত হচ্ছে। এই সরকার যে আমলাদেরও আছে, অর্থাৎ মেধার ভিত্তিতে যারা WBCS অফিসার হয়েছেন, যারা ক্লার্কে চাকরি পেয়েছেন, শিক্ষক হয়েছেন, অধ্যাপক হয়েছেন, এই সরকারটা যে তাদেরও
এইটা মানে তৃণমূল কংগ্রেস সরকার ভুলে গেছে, তারা মনে করে তাদের ক্যাডার বাহিনী দিয়ে সরকার চলছে। স্যার, একই সাথে যখন আমি বলছি আপনি ডিএটা বললেন, আমি বলছি রাজ্য সরকার কার্যত এটা কেন বলছেন আপনি? আমি বলছি শিক্ষকরা আন্দোলন করছে, তাদের আন্দোলনকে কটাক্ষ করা হচ্ছে, ক্যামেরা দেখলে, ক্যামেরার লেন্স দেখলেই নাকি শুয়ে পড়ছে। কে বলছেন? তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, মুখপাত্র কুণাল ঘোষ, তিনি বলছেন। ববি হাকিম বলছেন এরা টিভিতে মুখ দেখানোর জন্যই মানে এই আন্দোলন করছে, নাটক করছে। তাহলে সিঙ্গুরের আন্দোলন কি মমতা বন্দ্যোপাধ্যায় টিভিতে দেখার জন্যই করেছিলেন? নন্দীগ্রামের আন্দোলন কি টিভিতে দেখানোর জন্যই করেছিলেন? বা তৃণমূল কংগ্রেসের সেই সময় বিরোধী নেতা, বিভিন্ন নেতারা, তৃণমূলের নেতারা যে আন্দোলন করেছিল সেটা টিভিতে মুখ দেখানোর জন্যই করেছিল? দেখো, মানে শাসক হলে না, তোমার কাছে পুলিশ আছে, তুমি পুলিশকে যথেচ্ছভাবে ব্যবহার করতে পারো, তোমার সাথে গুন্ডা বাহিনী থাকে এবং তোমার সাথে ট্যাক্স পেয়ারের টাকা থাকে, ফলে তুমি যা ইচ্ছা তাই বলতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো, তুমি নরক তৈরি করতে পারো। ফলে এই ধরনের কথাবার্তা যেগুলো বলা হচ্ছে সেগুলো যে মানে ন্যূনতম সংবেদনশীলতার অভাব, এটা ততদিন পর্যন্ত বুঝতে পারবে না যতদিন পর্যন্ত পুলিশ হাতে থাকবে কুণাল ঘোষদের, যতদিন পর্যন্ত ফিরহাদ হাকিম, কুণাল ঘোষদের পুলিশ থাকবে। আমি আবার বলছি, এই ল্যাঙ্গুয়েজ গুলো অত্যন্ত আপত্তিকর ল্যাঙ্গুয়েজ, কিন্তু ওনারা আমাদের কথা শুনবে না, ওরা আমাদের উল্টো বলবে যে ছেড়ে স্যার রাস্তায় এসে বসে আছে। একবার মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুক না সেই দিন কেমন লেগেছিল যখন তিনি হাইওয়ে অবরোধ করে 14 দিন ছিলেন। আমি তো প্রশ্নটা তুলছি। দেখো, এইটা, হ্যাঁ, কিন্তু আমি তোমায় বলছি মমতা বন্দ্যোপাধ্যায় গণ আন্দোলনের মধ্য দিয়েই তো ক্ষমতায় পরিবর্তন করেছিলেন। ববি হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষরা জানেন যে যদি বিরোধী দলকে বা কোনো বিরোধী স্বরকে আমরা অ্যালাউ করি, যদি নির্যাতন করে যদি আটকে না দিতে পারি, তাহলে এরা আমাদেরও ক্ষমতা পরিবর্তন করবে। বুদ্ধবাবু সেদিন জাতীয় সড়কে 15 দিনের মতন, 14 দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসে থাকতে দিয়েছে, তাকে না পুলিশ দিয়ে মারধর করে বার করে দিয়েছিল, না তাকে কোনো রকম বিরাট কোনো সমস্যায় ফেলেছিল, উল্টে রাজভবনের মাধ্যমে আলোচনায় বসেছিলেন। বুদ্ধবাবু এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনায় ডেকে মীমাংসা সূত্র খুঁজবার চেষ্টা করেছিলেন। এই যে গণতান্ত্রিক পরিসরটা বুদ্ধবাবু দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই গণতান্ত্রিক পরিসরকে ব্যবহার করেছেন, স্বাভাবিক, সেটাই করা উচিত। কিন্তু ফলে তিনি, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এই গণতান্ত্রিক পরিসরটা আমি পেয়ে আমি ক্ষমতায় এসেছি, আজকে যদি আমি আমার বিরোধী দলকে যে এই গণতান্ত্রিক পরিচয় দেই, তাহলে সেও আমাকে ক্ষমতাচ্যুত করবে। মানুষ শোনো, মানুষ যদি ভয়ে না থাকতো, পুলিশের ভয়, শাসক দলের ভয়, টাকা পয়সার ভয়, মানে এই ভয়টা যদি মানুষের না থাকতো, তাহলে কিন্তু আমি তোমায় বলছি তৃণমূল কংগ্রেস 14 বছর শাসন করতে পারতো না। স্যার, এখানে আমি একটা কথা বলবো, আমি একদম মমতা বন্দ্যোপাধ্যায় সি আর ডি গ্রুপ যাদের চাকরিটা চলে গেল, সম্পূর্ণ খারিজ হয়ে গেল, তাদের সঙ্গে বসতে এত কমফোর্টেবল ফিল করছে, তাহলে 26,000-এর সঙ্গে বসতে কি অসুবিধা? আজকে তো সরাসরি তারা বলছেন যে আমাদের ধর্নাস্থলে মুখ্যমন্ত্রী আসুন। মুখ্যমন্ত্রী তো ডাক্তারদের ধর্নাস্থলে পৌঁছে গিয়েছিলেন, তাহলে কেন এই শিক্ষকদের ধর্নাস্থলে যাচ্ছেন না? দেখো, সেদিনের ঘটনা আমি পরিষ্কার করে বলছি, পুলিশ যে বেপরোয়া লাঠিচার্জ করলো, পুলিশ যেভাবে শিক্ষকদের মাথা ফাটিয়ে দিল, মানে চোখ অন্ধ করার মতন অবস্থা তৈরি হলো, পুলিশের যে গুন্ডামি মানুষ দেখলো, এটা তো মানে রাজনৈতিক স্তর থেকেই আদেশ না আসলে পুলিশ করবে না। ফলে প্রশ্নটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মেদিনীপুরে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি কলকাতায় থাকলে 1 মিনিটের মধ্যে মানে আন্দোলনকারীদের সাথে কথা বলে সমস্যা মেটাতাম, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? সেদিন কলকাতায় বসেছিলেন, কেন তিনি আন্দোলনকারীদের কাছে এসে বলতে পারলেন না, কথা বলতে পারলেন না? গণতন্ত্র তো আন্দোলনের দাবি রাখে। একইভাবে যদি আমি দেখি যে শিক্ষামন্ত্রী, তার রাজ্যের শিক্ষকরা মাথা ফাটছে, পুলিশ নির্যাতন করছে, শিক্ষামন্ত্রী কোথায়? শিক্ষামন্ত্রী কেন আলোচনায় আসছেন না? ব্রাত্য বসু কেন? মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আলোচনার মাধ্যমে সমস্যা মেটাচ্ছেন না। আপনারাই তো এই শিক্ষক 26,000 শিক্ষককে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি তোমাদের সাথে চলবো। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করে বলেছিলেন আপনাদের পাশে আমরা আছি। তাহলে আপনাদের পাশে যদি থাকেন, তাহলে আপনাদের তো সেদিন আলোচনা করার কথা ছিল। ওদের দাবি কি ছিল? একটা বড় দাবি ছিল যে রিট পিটিশনের আগে কেন আমাদের সাথে কথা বলা হয়নি, আমাদেরকে নিয়ে কেন আপনারা আলোচনায় বসছেন না, আমাদের নিয়ে সুপ্রিম কোর্টে মানে রিভিউ পিটিশনে গেছেন,
অথচ আমাদের সাথে আলোচনা আপনারা বসলেন না একবারও। কেন বসলেন না? এবং আমাদের সাথে আলোচনায় বসুন। তা আলোচনা, গণতন্ত্রে আলোচনায় বসবে না তো কি করবে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার আর পাত্তা দিতে রাজি নয়। যেমন করে আমি তোমায় বলছি যে জুনিয়র ডাক্তারদের আলোচনার মধ্য দিয়ে যখন আন্দোলনটাকে নিভিয়ে দিল, তারপরে আর আলোচনায় জুনিয়র ডাক্তারদের সাথে বসতে রাজি নয় এবং জুনিয়র ডাক্তারদেরকে আন্দোলনটা দুর্মুষ করে দিল। একইভাবে বাস পরিষ্কার, তোমার টাইম ইজ ওভার, শিক্ষকদের টাইম ইজ ওভার। যতটা মানে রিভিউ পিটিশন পর্যন্ত যে শান্ত রাখার দরকার ছিল শান্ত রেখে দিয়েছে। তার সেই সময় আলোচনা করেছে ব্রাত্য বসু বা মমতা বন্দ্যোপাধ্যায়। বাস, এখন আর গুরুত্ব দিতে রাজি না। এখন পুলিশ আছে, এখন পুলিশ আছে। তো অপ্রীতিকর কথা আপনাকে একদম বলবো, কারণ ববি হাকিম তিনি বলছেন যে শিক্ষকরা কি আন্দোলন করার জন্য, শিক্ষকরা কি আন্দোলন করবে না পড়াবে? কারণ শিক্ষকদের এরপর যদি সুপ্রিম কোর্ট প্রশ্ন করে শিক্ষকরা কোথায়, স্কুলে নেই কেন, আমি বলছি স্যার গরমের ছুটিতেও কি শিক্ষকরা স্কুল যাবে? এটাই আমাদের দুর্ভাগ্য যে মন্ত্রীরা কিছু জানেন না। আমাদের যে দুর্ভাগ্য সেটা হলো মানে মন্ত্রীরা কেবলমাত্র লাল গাড়ি চড়েন, মন্ত্রীরা কেবলমাত্র মানে বহু সংখ্যক তোমার গিয়ে পুলিশ প্রশাসন, পুলিশকে নিয়ে চলেন, সেলুট পান, ক্ষমতা দেখান, কিন্তু দায়িত্ব পালন করেন না। মানে তুমি দেখো সারা ভারতবর্ষের পশ্চিমবাংলার শিক্ষকরা, প্রত্যেকটা শিক্ষক মানে এখন ছুটিতে আছেন। মানে সরকার 30শে জুন স্কুলগুলো খুলবে, এই খবরটাও ববি হাকিম জানেন না। এটা আমাদের দুর্ভাগ্য। আরেকটা এবং কথা, আমি তোমাকে একই সাথে বলতে চাই, ভারতবর্ষের সংবিধানে যে কয়েকটা পেশার সাথে যুক্ত মানুষকে স্বাধীনভাবে রাজনীতি করবার এখতিয়ার দিয়েছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার এখতিয়ার দিয়েছে, সেই ক্ষেত্রে শিক্ষকতা হলো একটা পেশা যেখানে স্বাধীনভাবে কথা বলা, যে কোনো রাজনৈতিক দল করা বা নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবার এখতিয়ার আছে। ববি হাকিমদেরকে রিকোয়েস্ট করব যে আপনার দলে যে 215 জন এমএলএ আছে তার মধ্যে দেখবেন আপনি 30-35 জন এমএলএ আপনার মানে শিক্ষক। তার কারণটা হলো যে মানে শিক্ষকতার সার্ভিসে, মানে শিক্ষকতা করতে করতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যায়, গণ আন্দোলন করা যায়। এই কথাগুলো ববি হাকিম আপনারা কেন বিরোধী থাকাকালীন বলেননি বলেন তো? কেন আপনারা বিরোধী থাকাকাল বলেননি? এখন যখন ক্ষমতা ভোগ করছেন তখন আপনারা অন্য কোনো ভয়েস শুনতে রাজি নন। এমনকি শিক্ষকরা যে স্বাধীনভাবে গণ আন্দোলনে যুক্ত হতে পারে, টেলিভিশনে বলতে পারে, খবরের কাগজে লিখতে পারে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, এটা সংবিধান তাদের দিয়েছে। আপনার দলে একের পর এক শিক্ষক, যে এই আশিস বাবু আপনার বীরভূমের শিক্ষক ছিলেন, তিনি তো বিরোধী থাকাকালীন রাজনীতি করতে পেরেছেন সব সময়। ফলে আপনাকে খুব পরিষ্কার করে ববি হাকিম বলছি যে আপনি আগে জানুন, তারপরে আপনি কিন্তু মন্তব্য করুন। স্যার এখানেই আমি কুণাল ঘোষের আরেকটা কথা আপনাকে বলে একদম, আমি বলছি কুণাল ঘোষ বলছেন লেন্স দেখে দেখে এরা নাটক করছে। তাহলে কুণাল ঘোষকে যখন জেল থেকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও তো ক্যামেরা ছিল, তখনও কি উনি লেন্স দেখে দেখে যা করার করেছিলেন? এই প্রশ্নগুলো তো স্বাভাবিকভাবে আসবে। যে সত্যি তো তুমি যে প্রশ্নটা তুলেছো, কুণাল ঘোষ যখন জেলে ছিলেন তখন যেই ক্যামেরা চালু হতো তখনই তো সত্যি উনি চিৎকার করে উঠতেন, তখনই তিনি কিছু বলবার চেষ্টা করতেন, তাহলে মমতাকে আক্রমণ করতেন, প্রিজন মানে আমি বলছি যে কুণাল ঘোষ কিন্তু কুণাল ঘোষের ফাঁদেই পড়ছে বারবার। কুণাল ঘোষ কিন্তু কুণাল ঘোষের ফাঁদে পড়ছে। আজকে লেন্স দেখে, ক্যামেরা দেখে যদি আন্দোলনকারীরা শুয়ে পড়ে, অঙ্গভঙ্গ করে, তাহলে আপনার বিরুদ্ধেও একই অভিযোগ আসবে যে যখন আপনি জেলে ছিলেন আপনি তাহলে কি লেন্স দেখে, ক্যামেরা দেখেই মানে এরকম অঙ্গভঙ্গি করতেন বা হাত পা ছুড়ে কথা বলবার চেষ্টা করতেন, আর পুলিশ মানে প্রিজন ভ্যান কে বাড়ি দিয়ে শব্দ আটকানোর চেষ্টা করতো। দেখুন মানে কথা আপনি আজকে বলছেন যেগুলো, সেই কথাগুলো কিন্তু ক্ষমতার দম্ভে বলছেন। পুলিশ আছে আপনার সাথে, বিরাট সংখ্যক কর্মী বাহিনী আছে এবং মানে অর্থ আছে, সেই কারণেই কিন্তু এই কথাগুলো আপনারা বলছেন। ট্যাক্স পেয়ারের টাকা আছে, আপনারা কিন্তু এই মানুষগুলো জ্বালা ভোগ মানে মানে বুঝতেই চাইছেন না। আর শাসন ক্ষমতায় বছরকে বছর থাকার জন্য এই কথাগুলো বলছেন, ভয় ভীতি সন্ত্রস্ত করে দিতে কথাগুলো বলছেন, আন্দোলনকারীদেরকে বিপদগামী করবার জন্য এই কথাগুলো বলছেন, কিন্তু কখনোই সমস্যা মেটানোর জন্য বলছেন না। এতই যদি আপনাদের নিয়ন্ত্রণ থাকতো, কর্তৃত্ব থাকতো, দায়িত্ববান হতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে এরা আন্দোলন করছে কেন? কেন করছে? আপনারা যে বলছিলেন সবই ম্যানেজ,
সবকিছুই মানে মমতাময়ী সবকিছুই করে দিবে, তাহলে কেন মানে মানে ম্যানেজ করতে পারলেন না আপনারা? কেন কেন আপনারা মানে যে টাকা তৃণমূলের নেতাদের টাকা নেওয়ার জন্য দিনের পর দিন যে মানে তৃণমূলের নেতারা টাকা তুলেছিল এই মানে মানে চাকরি প্রার্থীদের থেকে, সেই দুর্নীতিগ্রস্ত শিক্ষকদেরকে আপনারা কখনোই আলাদা করেননি, হাইকোর্টে আলাদা করেননি, সুপ্রিম কোর্টে আলাদা করেননি। দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের বাঁচাতে গিয়ে এই যোগ্য শিক্ষকদের আজকে রাস্তায় নেমেছে, পুলিশের মার খেতে হচ্ছে। যে পুলিশকে সেদিন দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের ধরার কথা ছিল, অর্থাৎ শিক্ষার দুর্নীতির সাথে যুক্ত লাখ লাখ টাকা যে সমস্ত তৃণমূল নেতারা নিয়েছে তাদেরকে ধরার কথা ছিল পুলিশের, আজকে সেই কাজটা পুলিশ করেনি। আজকে যে যোগ্য শিক্ষকরা যখন তাদের দাবি জানাচ্ছে, তাদের ন্যায় বিচার চাইছে, তখন তাদেরকে পুলিশ লাঠিপেটা করছে। কি রোল পুলিশের, কি ভূমিকা পুলিশের, কি ধরনের অবস্থান আপনারা নিচ্ছেন? সবসময় অন্ধকার কায়েম হোক এটা চাইছেন, রাজ্যে অন্ধকার কায়েম হোক এটাই আপনারা চাইছেন, এবং এটা আপনারা অন্ধকার কায়েম করে দিয়েছেন। যে ধরনের কথাবার্তা আপনারা বলছেন, যে ধরনের অসংবেদনশীল অবস্থান নিচ্ছেন, যে পুলিশের দুর্নীতিবাজদের ধরার কথা ছিল সেই পুলিশ শিক্ষকদের পেটাচ্ছে। সারা রাজ্যে শিক্ষকদের হৃদয়ে কতটা ব্যথা আপনাদের ধারণা আছে? কতটা মানে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের কতটা ব্যথা লেগেছে যে শিক্ষক, পশ্চিমবাংলায় শিক্ষক পেট্টি খাচ্ছে, মার খাচ্ছে। যে যে রাজ্যে বিদ্যাসাগরের জন্ম, যে রাজ্যে বিদ্যাসাগরের জন্ম, যে রাজ্যে শিক্ষার সবচেয়ে উন্নত রাজ্য ছিল, সেই রবীন্দ্রনাথের রাজ্যে, শিক্ষায় উন্নত রাজ্যে, নবজাগরণের রাজ্যে শিক্ষক মার খাচ্ছে পুলিশের দ্বারা। আর আপনারা একের পর এক ব্যঙ্গ ছুড়ে দিচ্ছেন কুণাল ঘোষ, আপনারা একের পর এক তির্যক মন্তব্য ছুড়ে দিচ্ছেন, এবং বহু ক্ষেত্রেই আপনারা সম্মান হানিকর কথাবার্তা বলছেন। আপনাদেরকে কিছুই বলার নেই, শুধু বলবো ধিক ধিক ধিক্কার।